ওয়েল, আপনারা শুনছেন ভৌতিকের ৩৮তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শুনছেন সবসময় ভৌতিক। আমি আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে, তার মানে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আজকে। আশা করি আপনারা পুরোটা সময় নিয়ে আমাদের সাথে থাকবেন এবং আজকের যে কাহিনী বা অভিজ্ঞতা সেটি শুনবেন। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, যেটা আমি সবসময় করে থাকি, আজকে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে ঘটনা শুনতে শুনতে লাইক বাটনে হিট করবেন, যাতে আমাদের ঘটনাগুলো আরও বেশি মানুষের কাছে চলে যায় এবং আমাদের চ্যানেলটা আরও বেশি প্রসার পায়। তো এটাই আপনাদের কাছে সবসময় আমি অনুরোধ করে থাকি এবং আপনারা আসলে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলে আমি সামনে আগাতে পারতেছি। আশা করি আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। যাই হোক, আমি আজকের যে কাহিনী সেটিতে চলে যাব সরাসরি এবং সেই কাহিনীটি শুরু করব। তবে তার আগে 5 সেকেন্ডের একটা বিরতি নিব এবং কাহিনীটা নিয়ে আপনাদের কাছে ফিরতেছি। ফিরে এলাম আমি সরাসরি আজকের যে ঘটনা, সেই ঘটনাটি নিয়েই। তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছেন আমাদের ইমেইলে তন্ময় নামে একজন। আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম আজকে মানে এই সপ্তাহে যে এপিসোডগুলো হবে সেখানে কারা কারা ঘটনা পাঠিয়েছেন এবং কাদের কাদের ঘটনা আমি শেয়ার করব। তো এটা তন্ময়ের পাঠানো ঘটনা এবং আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তো তন্ময় লিখেছেন, এই ঘটনাটি আসলে তার আপন ছোটো মামার সাথে ঘটে এবং তার পুরো পরিবার বা ফ্যামিলি, তারা বলা যায় এই ঘটনাটার জ্বলন্ত সাক্ষী। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। তন্ময়ের মামার নাম আমরা ধরে নিলাম একটা ছদ্মনাম, ওনার নাম সোহাগ। তো সোহাগ মামা ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে, যার কারণে অনেক আদরের একটা ছেলে ছিল এবং বিশেষ করে এটার একটা কারণ ছিল, কারণ তন্ময়ের যে নানা নানি, তাদের প্রথম ছেলে মানে তন্ময়ের বড় মামা হওয়ার 10 বছরের মধ্যে আর কোনো সন্তান তাদের হয়নি, যদিও বা তারা অনেক চেষ্টা করেছিল এবং সন্তান নিতে চেয়েছিল আর কি। তো 10 বছর পরে তন্ময়ের এই মামা মানে সোহাগ মামা জন্ম নেন, যার কারণে তন্ময়ের নানা নানি খুব বেশি দেখতে পারতেন মানে ওনার সোহাগ মামাকে এবং খুব বেশি প্রিয় ছিলেন, খুব বেশি আদরের ছিলেন। যাই হোক, যেহেতু খুব বেশি প্রিয় ছিলেন, সব কিছুতে ওনার একটু প্রায়োরিটি থাকতো, সব কিছুতে ওনার সবসময় একটু ভ্যালিউ বেশি থাকতো। তো এভাবে আস্তে আস্তে তিনি বেড়ে ওঠেন এবং একসময় স্কুল জীবন শেষ করে উনি একসময় এসএসসি পাস করেন। তো ঘটনাটা সেই সময়কালের, তখন সালটা আমি বলে রাখি 2004 সালে আর কি। তো সোহাগ মামা তিনি এসএসসি শেষ করে বেকার সময় কাটাচ্ছেন। বেকার সময় বলতে আসলে ওই যে পরীক্ষা শেষ হওয়ার পর 2-3 মাস অপেক্ষা করা লাগতো রেজাল্ট বের হওয়ার জন্য, সেই সময়টাইতে আসলে তিনি পার করতেছিলেন আর কি। যাই হোক, এমন একটা সময়ে ওই সোহাগ মামার কাছে একটা ইনভিটেশন আসে, মানে একটা আমন্ত্রণ আসে। তার এক বন্ধু, সে ছিল আসলে উপজাতি একটা বন্ধু, সে তাকে ইনভাইট করে তার এলাকাতে ঘুরতে যাওয়ার জন্য, মানে আসলে তার বাসা ছিল বান্দরবানে, তো বান্দরবানের কোনো একটা জায়গায় ধরে নিলাম তাকে বেড়াতে যাওয়ার জন্য বলে। তো এই কথা শুনে তিনি বাসার মধ্যে জানান, মানে নানা নানিকে বলেন ওই তন্ময়ের, যে তিনি ঘুরতে যাবেন। তো আগেই বলেছিলাম, যেহেতু তিনি খুব বেশি প্রায়োরিটি পেতেন, মানে ছোট থেকে যেটা চাইতেন সেটাই হতো, সেজন্য তার মা বাবা মানে সোহাগ মামার মা বাবা তাকে আর তেমন কোনো কিছুতে বাধা দেয়নি। তারা বলে, আচ্ছা ঠিক আছে, গিয়ে ঘুরে আসো তুমি। কিন্তু তারা তো আসলে জানতো না তাদের সেই পারমিশনটা বা তাদের সে ছেলেকে যেতে দেওয়াটা জীবন একটা কাল হয়ে আসবে। যাই হোক, তারা স্বাভাবিকভাবে তাকে যেতে দেয় এবং সোহাগ মামা তিনিও নিজেকে রেডি করে একসময় তিনি তার সে ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য রেডি হয় সব কিছু, এবং তিনি সেখানে যাওয়ার জন্য যাত্রা করেন। তো বলে রাখি, সেই সময়কালে কিন্তু সবার হাতে হাতে তেমন মুঠো ফোন ছিল না বা সেল ফোন ছিল না, যার কারণে তারা জানতেন যে গেলে হয়তো কয়েকদিন যোগাযোগ থাকবে না। তো তাকে বলে একটু সাবধানে থাকার জন্য এবং সাবধানে চলাফেরা করার জন্য আর কি। সেই মোতাবেক সোহাগ মামা ঠিক আছে মা বাবার কথা মতো সায় দিয়ে বাসা থেকে বের হয়। তো বাসা থেকে বের হয়ে তিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং একসময় তিনি বান্দরবানে আসলে গিয়ে পৌঁছান ঠিক মতোই। তো যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন সপ্তাহখানেক তিনি থাকবেন এবং তাকে নিয়ে যেন কোনো ধরনের চিন্তা করা না হয়, কারণ তার যে ফ্রেন্ড তাকে কিন্তু আগে থেকেই ওই যে সোহাগ মা বাবারাও চিনত, কারণ স্কুল জীবনের বন্ধু সেদিক দিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে টেনশনের কোনো কিছু ছিল না। যাই হোক, উনি যখন বান্দরবান গিয়ে পৌঁছান,
বাস স্টেশনে তিনি দেখেন তার সে ফ্রেন্ডটা, মানে সেই উপজাতি ফ্রেন্ডটা তার জন্য অপেক্ষা করতেছে। তো তারা মামাকে নিয়ে মানে তার বাসায় যায় এবং বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তো বিকালের দিকে ঘুরতে বের হয়। তো বান্দরবান পাহাড়ি এলাকা, সব কিছু খুব সুন্দর, আপনারা জানেন, খুব ন্যাচারাল। তো সোহাগ মামার কাছেও খুব সুন্দর লাগতেছিল, সব কিছু খুব আসলে খুব ভালো লাগতেছিল আর কি। বিশেষ করে বাসার মধ্যে অনেকদিন বসে থাকার কারণে যে বোরিংনেসটা চলে আসছিল সেটা মানে সোহাগ মামার চলে যায়। তো তিনি বেশ এনজয় করতে থাকেন, ওনার কাছেও ব্যাপারটা বেশ মজার লাগতে থাকে। এভাবে 2-1 দিন চলে যায় এবং সোহাগ মামা আর তার সেই ফ্রেন্ড তারা করে কি এক একদিন এক এক জায়গায় চলে যায় ঘুরতে, মানে পাহাড়ের বিভিন্ন জায়গায়। একদিন ঝর্ণা দেখতে চলে যায়, একদিন দূরে কোনো পাহাড় দেখতে চলে যায়, এভাবে ঘুরতেছিল আর কি নিজেদের মতো। তো একদিন তারা একটা জায়গায় আড্ডা দিচ্ছিল। জায়গাটা মূলত ওই যে তার যে ফ্রেন্ড সোহাগ মামার তার বাসার পাশে একটা তেঁতুল গাছের নিচে। তো তিনি খেয়াল করেন সেই জায়গাটাতে মানে বেশ মানুষজন আসতেছে, এলাকার মানুষজন, এবং বেশ মানুষজন মানে সেখানে এসে আড্ডা দেয়। তো এদের মধ্যে কয়েকজনের সাথে সোহাগ মামারও পরিচয় হয়, বলে সে কোত্থেকে এসেছে এবং কাদের বাসায় এসেছে আর কি, এভাবে গল্প হয়। তো কথার ফাঁকে ফাঁকে একজনের সাথে কথা বলতে গিয়ে মানে তার সাথে যখন পরিচয় হয় তখন ওই ছেলেটা জিজ্ঞেস করে সে কি করে। তখন সোহাগ মামা বলে আমি আসলে একজন স্টুডেন্ট, অমুকের ফ্রেন্ড। তো ওই ছেলেটাকেও সোহাগ মামা মানে পাল্টা কোয়েশ্চেন করে তুমি কি করো, এরকম আর কি। তো ছেলেটা বলে আমি আসলে তেমন কিছু করি না, আমি তো এখানেই থাকি, তবে আমি এখন তন্ত্র সাধনা করতেছি। তো এই কথাটা শোনার পর সোহাগ মামা বলে তন্ত্র সাধনা এটা কীরকম? তো ছেলেটা বলে আসলে তন্ত্র সাধনা সেটা আমাদের পারিবারিক একটা রেওয়াজ বা আমাদের বংশ পরম্পরায় চলে আসতেছে। আমার বাবা একজন তান্ত্রিক, তো আমি ওনার কাছ থেকে শিখতেছি এবং উনি আমাকে শেখাচ্ছেন। তো আমি চেষ্টা করতেছি জিনিসটা শেখার জন্য, এবং ওনার যেটা প্রফেশন ছিল সেটাতে আমি যাব আর কি ফিউচারে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মানে খুব কিউরিয়াসিটি ফিল হয়। তিনি বলেন আর কি এগুলা কিভাবে শেখায়, কিভাবে করে, আমি কি শিখতে পারবো কিনা। তো এই কথা বলার পর ওই ছেলেটা বলে আসলে এগুলো অনেক রিস্কি ব্যাপার এবং অনেক কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, আমি আসলে জানি না তুমি শিখতে পারবা কিনা, তবে আমি আমার বাবাকে বলে দেখতে পারবো তুমি যদি শিখতে চাও। তো তখন ওই যে সোহাগ মামা সে বলে ঠিক আছে তুমি তোমার বাবাকে বলো, এবং আমি আসলে জিনিসটা শিখতে চাই, তো আমার মনে হয় তুমি যদি রিকোয়েস্ট করে বলো তোমার বাবা আমাকে শেখাবে। তো তখন ওই ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করিও, তুমি বিকালে আমাদের বাসায় চলে আসিও, আমি আমার বাবার সাথে তোমাকে কথা বলে দিব, এবং উনি যদি রাজি হয় তাহলে তুমি শিখতে পারো। তো সোহাগ মামাও রাজি হয়ে যায় এক কথায়। সে তার ফ্রেন্ডটাকে বলে যার বাসায় গিয়েছিল আর কি বেড়াতে। তখন তার সে ফ্রেন্ড বলে আসলে দেখ এগুলা খুব ভালো একটা কাজ না, মানে উনি খুব না করে দেয় সোহাগ মামাকে, বলে এসব কাজের মধ্যে যাওয়া কোনোভাবেই উচিত হবে না, এবং তুই এখানে ঘুরতে আসছস, সো তোর এগুলাতে না যাওয়াই বেটার। তা আসলে এগুলা কানে নেওয়ার মতো বা এগুলা শোনার মতো মানুষ সোহাগ মামা ছিল না, যেহেতু ছোট থেকে খুব ফ্রিডম একটা লাইফ লিড করতো, যেটা চাইতো সেটাই করতো, যেটা ভালো লাগতো সেটাই করতো। সেহেতু সোহাগ মামা নিজে যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের একটা কাজ তিনি শিখবেন, সেহেতু তার ফ্রেন্ডের কথাটা তেমন আর পাত্তা দেন না, যতই বোঝানো হোক না কেন। সে বলে আমি শিখবো জিনিসটা, এবং এক সময় তার যে ফ্রেন্ড সে আসলে আর কিছু বলতে পারে না, কারণ সে দেখে তার ফ্রেন্ড এগুলো আসলে মানতেছে না। যাই হোক, তো তারা সেই ছেলেটার বাড়িতে যায় বিকেলবেলা, এবং বিকেলবেলা গিয়ে তারা সেখানে ওয়েট করতে থাকে ছেলেটার বাবার সাথে মিট করার জন্য। এক সময় ওই লোক আসে, মানে ছেলেটার বাবা আসে। তো সোহাগ মামা খেয়াল করেন উনি পাহাড়ি ছিলেন, মানে লোকটা পাহাড়ি ছিলেন, তবে খুব ভালো বাংলা বলেন, মানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে বাংলা বলি ঠিক সেভাবেই বাংলা বলতেছেন, কারণ পাহাড়িরা কিন্তু খুব ক্লিয়ারলি বা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে না। তো তিনি লক্ষ্য করেন লোকটা খুব গম্ভীর টাইপের একটা লোক, রাশবাড়ি স্বভাবের একটা লোক, ওনাকে দেখে মানে একটা শ্রদ্ধা হয় এরকম দেখতে মনে হচ্ছিল আর কি। তো ওনাকে সোহাগ মামা কথাগুলো বলে যে তিনি এই তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যাগুলো শিখতে চান। তো ফার্স্টেই লোকটা না করে দেয়, উনি বলে দেখো এগুলো আসলে খুব সহজ কাজ না, এগুলা করতে গেলে অনেক ধৈর্য লাগে এবং অনেক সাহস লাগে, তাছাড়া তুমি যে ফ্যামিলি বা ধর্মতে বিলং করো সেখানে আসলে এগুলা শেখা নিষিদ্ধ, তুমি তো জানোই, তো এগুলা তোমার পক্ষে শেখা উচিত হবে না, এবং আমি মনে করি না তুমি এগুলার দিকে যাওয়াটা বেটার হবে। তো তারপরে সোহাগ মামা উনি কি করে ফিরাফিরি করতে থাকে লোকটাকে বলে দেখেন আমি আসলে এই জিনিসটা খুব শিখতে চাই, আমি মন দিয়ে শিখতে চাই, আমার এগুলা করার খুব ইচ্ছা, এবার মানে বলতে থাকে লোকটাকে। তো এক সময় মানে ওই যে সোহাগ মামার যে পিরাপিরিতে লোকটা রাজি হয়,
আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিছু রিচুয়াল শিখাই দিব, তুমি এগুলা আগামী মাসের যে পূর্ণিমার রাত আসবে আগামী মাসে, সেই সময় তুমি একা রুমের মধ্যে বসে প্র্যাকটিস করবা। তবে তোমাকে বলে রাখি, তুমি কিন্তু এসব প্র্যাকটিস করলে তোমার কাছে একজন আসবে এবং সে তোমার কাছে আসবে তোমাকে কিছু একটা দেওয়ার জন্য, মানে তোমাকে কোনো পাওয়ার দেওয়ার জন্য বা যেটাই বলা হোক না কেন, তখন কিন্তু তুমি আবার ভয় পেতে পারবে না। সে যে তোমার কাছে আসবে সে কিন্তু আমার মতো তোমার মতো কোনো সাধারণ কোনো মানুষ না, সেটা কোনো একটা জিন বা দেবতা এরকম আর কি ওনার ভাষায় বলে। তুমি কিন্তু ওনাকে ভালোভাবে যদি কথা বলতে পারো ওনার সাথে এবং রিস্কটা নিয়ে যদি ওনাকে যদি কনভিন্স করতে পারো, তাহলে তুমি কোনো কিছু একটা পেয়ে যাবা এবং তুমি কিছু একটা করতে পারবা। তো এগুলো তাকে বলে দেয় এবং সোহাগ মামা বলা আছে ঠিক আছে, আমি আপনি যেভাবে বলতেছেন সেভাবেই চেষ্টা করব। তো তখন লোকটা বলা আছে ঠিক আছে, তুমি তাইলে আজকের মতো যাও, তুমি কালকে রাতে চলে আসবে আমার বাসায়, আমি তোমাকে জিনিসপত্রগুলো শিখিয়ে দিব। এই বলে সেদিনের মতো সোহাগ মামাকে বিদায় করে দেয় এবং সোহাগ মামা ও তার সেই ফ্রেন্ড তারা বাসায় চলে আসে। তার সেই ফ্রেন্ড মানে সোহাগ মামার সেই ফ্রেন্ড সে কিন্তু আস্তে আস্তেও বাসায় ফিরতে ফিরতে সোহাগ মামাকে আবার বলতেছিল, দেখ দোস্ত তুই কিন্তু এগুলা ভুল করতেছস, এগুলা কিন্তু করা কোনোভাবে উচিত না এবং এই জিনিসগুলো আসলে খুব ডেঞ্জারাস হয়। তো সোহাগ মামা বলে আরে সমস্যা নেই, আমি পারবো এবং আমি এগুলা কোনো কিছুতে ভয় পাই না, এভাবে বলতে থাকে আর কি। তো এরপর তার ফ্রেন্ডটাও আর কোনো কিছু বলে না, কারণ সে দেখে সোহাগ মামা এগুলো আসলে কোনোভাবেই মানতেছে না বা তার কথার কোনো দাম দিচ্ছে না। যাই হোক, পরদিন সেই লোকের কথা মতো সোহাগ মামা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে, রাতের যে খাওয়া দাওয়া পাহাড়ি অঞ্চলে মূলত মানে সন্ধ্যা হতে হতে ডিনার করে ফেলে, তো সে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ে বাসা থেকে ওই যে তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য এবং সে তার বাসায় চলে আসে। আসার পর যে লোকটা তান্ত্রিক লোকটা সে তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় সোহাগ মামাকে। তো সোহাগ মামা দেখে রুমটা দেখতেই মানে কেমনটা স্পুকি টাইপের, রুমটার মধ্যে বিভিন্ন জানোয়ারের মাথা, বিভিন্ন কঙ্কাল এরকম খুলি বিভিন্ন জায়গায় সাজানো আছে আর কি, মানে দেখলেও কীরকম ভয়ঙ্কর একটা পরিবেশ এবং রুমের মাঝখানে ছোট করে একটা মোমবাতির মতো জ্বলতেছে। তো ঘরের মানে ওই রুমটার মধ্যে আর তেমন কোনো আলো নাই, শুধু মোমবাতির আলোটাই। তো সোহাগ মামাকে ওই লোকটা বলে তুমি এদিকে আসো, পেছন পেছন নিয়ে যায় এবং একটা জায়গায় গিয়ে তাকে বসতে বলে একটা মাদুরের উপর। তো তিনি দেখেন যে মাদুরটাতে তিনি বসেছেন সেটা একটা ছাগলের মাথার মতো, মানে একটা ছাগলের মতো একটা জন্তুর প্যান্টাগ্রাম আঁকানো আছে ওখানে এবং ঠিক সেই জায়গাটাতে সেখানে তাকে বসতে বলে। তো সেখানে সোহাগ মামা বসে এবং সোহাগ মামার সাথে সাথে সেই তান্ত্রিকও বসে এবং সেখানে বসে সোহাগ মামাকে বলে তুমি চোখ বন্ধ করে ফেলো এবং সোহাগ মামা চোখ বন্ধ করার পরে শুনতে পায় সেই লোকটা বিড়বিড় করে কিছু জিনিস জানি পড়তেছে, মানে কিছু মন্ত্র পাঠ করতেছে। তো এগুলো একসময় পড়তে পড়তে অনেকক্ষণ সময় চলে যায় এবং একটা সময় লোকটা বলে এখন আমি যে মন্ত্রটা পড়বো তুমিও সেটা আমার মুখে মুখে বলবা এবং আমার সাথে উচ্চারণ করতে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত থামবা না। তো এইভাবে সেই লোকের কথা মতো সোহাগ মামা অনেকক্ষণ ধরে একটা মন্ত্র বারবার করে পড়তে থাকেন, প্রায় 30-40 মিনিট সময় চলে যায় এবং একটা সময় লোকটা বলে ঠিক আছে তুমি এখন স্টপ করো। এবং সোহাগ মামা যখন দেখে যে মোটামুটি ওই মন্ত্রটা ওনার মুখস্থ হয়ে গিয়েছে এবং মোটামুটি ওনার আয়ত্তে চলে এসেছে, তো ওই একটা মুহূর্তে তাকে স্টপ করতে বলে আর কি। তো তাকে বলে এই যে মন্ত্রটা আমি তোমাকে এখন শিখালাম বা তুমি মুখস্থ করলাম, এই মন্ত্রটা তুমি আগামী যে পূর্ণিমার রাতটা আসবে ঠিক সেই সময়ে সেই রাতে এক একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে তুমি কন্টিনিউয়াসলি পাঠ করতে থাকবা এবং যতক্ষণ না পর্যন্ত তুমি কারো উপস্থিতি বাসার মধ্যে টের পাচ্ছ বা তোমার রুমের মধ্যে টের পাচ্ছ ততক্ষণ তুমি বন্ধ করবে না। তো এইভাবে তাকে শিখিয়ে দেয় মানে কিভাবে কি করতে হবে এবং এইটাও বলে বারবার করে কিন্তু বলতে থাকে তুমি কিন্তু ভয় পেতে পারবে না, ভয় যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার বিপদ হবে। এইসব কথা সোহাগ মামা খুব মন দিয়ে শুনেন এবং মাথার মধ্যে নেন আর কি। তো এরপর তিনি সেই বাসা থেকে বের হয়ে যান এবং তার সে ফ্রেন্ডের বাসায় আসার জন্য ব্যাক করতে থাকেন। তো তিনি যখন হেঁটে আসতেছেন, পাহাড়ি রাস্তা আসলে ওই যে মেটোপথের মতো রাস্তা, পাহাড় কেটে রাস্তা করেছে আর কি, এরকম একটা জায়গা দিয়ে আসতেছেন। তো তিনি খেয়াল করেন উনি যে হাঁটতেছেন পায়ের যে একটা শব্দ, সেই শব্দটার সাথে তাল মিলিয়ে কেউ জানি একজন হাঁটতেছে এবং তিনি খেয়াল করতেছেন মানে ওনার পেছন পেছন আসলে কেউ আসতেছে কিন্তু আশেপাশে আসলে কাউকে তিনি দেখতে পাচ্তেছিলেন না, কিন্তু একটা শব্দ তিনি খুব ভালোভাবে খেয়াল করতেছিলেন যেটা ওনার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে হাঁটতেছে। তো উনি
নিজেকে স্টপ করে দেখেন, মানে হাঁটা যখন বন্ধ করে দেন দেখেন সেই শব্দটা ঠিক তাল মিলিয়ে বন্ধ হয়ে যায়, এবং উনি যখন হাঁটা শুরু করেন ঠিক আবার সেটা শুরু হয়। অনেকটা বলা যায় কেউ যদি হাঁটে তখন যদি নিজের পায়ের শব্দটা ডাবল হয়ে শোনা যায়, ঠিক ওই রকম একটা শব্দ। যাই হোক, তিনি আবার এটা চিন্তা করেন হয়তো পাহাড়ি এলাকা, চারপাশ খুব নীরব নির্জন এবং চারপাশে শুধু পাহাড়, সেজন্য হয়তো শব্দটা ইকো হচ্ছে। এই ভেবে তিনি ব্যাপারটাকে নর্মালি নেন এবং বাসায় ব্যাক করেন আর কি। তো এর একদিন দুদিন পরে সোহাগ মামা সেই ফ্রেন্ডের বাসা থেকে নিজের বাসায় ব্যাক করার জন্য বের হন এবং তাদেরকে বিদায় দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো বাসায় তিনি ঠিকঠাকভাবে চলে আসেন এবং ওনার মা বাবাও ওনাকে জিজ্ঞেস করে কেমন লাগলো ওনার ঘুরে ফিরে। সোহাগ মামা বলে ওনার সব কিছু ভালোই কেটেছে এবং ভালো একটা সময় পার করেছেন, পাহাড়ে কী কী করেছেন, কী কী খেয়েছেন, সব কিছু অভিজ্ঞতা শেয়ার করে মা বাবার সাথে। তবে তিনি সেই যে তান্ত্রিকের সাথে দেখা করেছেন, এই যে জিনিসপত্রগুলো শিখেছেন, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ওনার মা বাবার সাথে শেয়ার করেন না, পুরো ব্যাপারটা তিনি হাইড করেন। তো এইগুলা তিনি কাউকে আর শেয়ার করেননি। এভাবে দিন যেতে থাকে এবং সোহাগ মামা একটা জিনিস এরই মধ্যে স্বপ্নে দেখা শুরু করেন। সেটা হচ্ছে তিনি প্রায় সময় দেখতেন, মানে রাতের বেলা ঘুমানোর সময় একজন মহিলা কালো বোরকা পরা, তবে বেশ লম্বা, বলা যায় সাধারণ মানুষের থেকে লম্বা, তাদের যে বাড়ির গেটটা আছে ঠিক সেখানে বসে আছে এবং বারবার ঘুরে ফিরে তাদের যে গেটটা আছে সেটা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে ভিতরে ঢুকতেছে না। তো উনি এই স্বপ্নটা ডেইলি দেখা শুরু করেন এবং আসলে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে ওনার সাথে প্রত্যেক দিন বলা যায়। তো তিনি তারপর এটাকে গায়ে মাখান না, মনে করেন হয়তো সাধারণ কোনো স্বপ্ন, এবং তিনি এটাকে ভয়ও পান না তেমন একটা, এবং তার মা বাবা বা পরিবারের কারোর সাথে শেয়ার করেননি। যাই হোক, এভাবে আস্তে আস্তে ওই যে নেক্সট মাসের যে পূর্ণিমার রাতটা সেটা চলে আসে এবং সোহাগ মামা তিনি খুব এক্সাইটেড হয়ে পড়েন সেদিন রাতে তিনি কি করবেন, এখন কিভাবে কি করবেন সেগুলো চিন্তা করে আর কি। তো একবার তিনি এটাও চিন্তা করেন আসলে মানে নিজের অজান্তে যে কাজটা করা ঠিক হবে কি হবে না। আবার এটাও চিন্তা করেন উনি যেহেতু চেষ্টা করবেন, জিনিসটা আসলে ট্রাই করবেন চিন্তা করেছেন, সে তো ট্রাই করে দেখেও যে কি হয় না হয় উনি একটু দেখবেন। তো এভাবে তিনি বেশ দোটানার মধ্যে দিয়ে সারাদিন শেষ করেন এবং রাতে যখন বাসার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই তিনি বাসার মধ্যে মানে ওনার রুমের মধ্যে যে লাইটটা ছিল, আলোটা ছিল, সেটা নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দেন এবং ফ্লোরের মাঝখানে বসে উনি সেই তান্ত্রিকের বলা বা তাকে দেয়া মন্ত্রটা পাঠ করা শুরু করেন। তো চোখ বন্ধ করে তিনি সেই মন্ত্র পাঠ করতেছিলেন। এভাবে কতক্ষণ তিনি পাঠ করেন সেটা আসলে তিনি জানেন না। এক সময় তিনি খেয়াল করেন ওনার রুমের মধ্যে তিনি কিন্তু একা না, ওনার সাথে কেউ একজন রুমের ভেতর আছে এবং সে খুব ভারী পায়ে ফ্লোরের মধ্যে হাঁটতেছে। অনেকটা কেউ যদি ফ্লোরের মধ্যে হাঁটার সময় দপ দপ করে যে শব্দটা হয় ঠিক ওইরকম একটা সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন। তো কারো ভারী পায়ের শব্দ তিনি যখন শুনতে পান স্পষ্ট, এরপর তিনি ওনার যে চোখটা বন্ধ ছিল সেটা তিনি খুলেন এবং চোখ খুলে তিনি একটা কালো অবয়ব বা মূর্তির মতো দেখেন, যেটা তার রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে এবং হালকা মোমবাতির যে আলোটা ছিল মোমবাতিটা তখন টিম টিম করে মানে নিব্বে একটা এরকম অবস্থা ছিল, তারপরও হালকা আলোর মধ্যে দেখা যাচ্ছিল ক্লিয়ারলি। তিনি দেখেন ওই যে অবয়বটা বা মূর্তিটা দেখা যাচ্ছে কালো করে, সেটা আসলে অন্য কোনো মূর্তি না, সেটা ওই মূর্তিটা যেটাকে তিনি প্রত্যেক দিন গত মানে অনেক দিন স্বপ্নে দেখেছিলেন। তাদের বাড়ির পাশে যে গেটটা ছিল, গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল সেই অবয়বটাই। তো এইবার ওনার মধ্যে একটা ধাক্কা লাগে, তিনি আসলে বুঝতে পারেন না এই জিনিসটা তিনি স্বপ্নে দেখেছিলেন কিভাবে, কারণ তিনি তো এই যে তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যা সেটা প্র্যাকটিস করলেন আজকে প্রথম, তাহলে এতদিন কেন তিনি স্বপ্নে দেখলেন। যাই হোক, তিনি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করেন এবং এই সময়টাতে ওই যে অবয়বটা সেটা খুব ভারী একটা কণ্ঠে মানে ওনাকে ডাক দিয়ে বলে বল কেন ডাকলি আমাকে, মানে খুব ভয়ঙ্কর একটা গলায় ওনাকে বলে। এমন কথাটা ছিল সোহাগ মামা যেভাবে বলেছে, ওই যে বাঙালিরা যেভাবে কথা বলে আসলে সেরকম না, পাহাড়িরা যেভাবে বাংলায় কথা বলে ভাঙা ভাঙা বাংলায়, ঠিক ওই রকম একটা ভয়েসে। তো সোহাগ মামা তিনি আসলে ওই রকম একটা ভয়ঙ্কর সাউন্ড শুনে বা ভয়ঙ্কর একটা কণ্ঠস্বর শুনে কি বলবেন বা ওনাকে কি জবাব দিবেন সেটা বুঝতে পারেন না। তারপরও ভয়ে ভয়ে মানে ভয়ার্থ কণ্ঠে
তিনি বলেন, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই, আমি আপনার 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 শিষ্য হতে চাই। এ কথাটা বলার পর ও বলে, মানে ওই যে অবয়বটা সেটা বলে, তুই কি পারবি আমি যেটা তোরে বলবো সেটা করার জন্য? তো তখন সোহাগ মামা ভয়ে ভয়ে বলে, হ্যাঁ আমি পারবো, আপনি বলেন আমার কি করতে হবে। তো এই কথাটা বলার পর সেই যে অবয়বটা সেটা কিলকিল করে হেসে উঠে এবং হেসে উঠে বলে, তুই আগামী শুক্রবার রাতে কবরস্থানে যাবি এবং কবরস্থানে গিয়ে একটা কবরের কথা বলে, নির্দিষ্ট একটা কবর, ওইখানে গিয়ে তুই একটা মুরগি জবাই দিয়ে রক্তগুলা সেই কবরের উপর ফেলে আসবি। তো এই কথাটা বলে জিনিসটা আসলে মুহূর্তের মধ্যে রুম থেকে উধাও হয়ে যায় এবং সোহাগ মামা দেখে তার ঘরের মধ্যে যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটাও আসলে দপ করে নিভে যায়। তো সোহাগ মামা নিজেকে কিছুক্ষণ পাথরের মতো শক্ত করে মানে সেখানে বসে থাকেন। তিনি আসলে একটা গোরের মধ্যে চলে গিয়েছিলেন। ওনার সাথে কি ঘটলো বা তিনি কি দেখলেন এই জিনিসটা কোনোভাবেই তিনি মিলাতে পারতেছিলেন না। যাই হোক, একটা সময় তিনি নিজেকে ধাতস্থ করে উঠে বসেন এবং রুমের মধ্যে যে অন্য আলো ছিল সেটা জ্বালান। তো জ্বালানোর পর তিনি চিন্তা করেন আসলে এই কাজটা করাটা মনে হয় ওনার জন্য উচিত হয় নাই, কারণ ওনার মধ্যে তখন একটা অজানা ভয় কাজ করা শুরু করে দেয়। এতক্ষণ কিন্তু তার মধ্যে তেমন কোনো ভয় ছিল না বা তেমন কোনো আতঙ্ক কাজ করতেছিল না। ওই যে জিনিসটা আসলো বা মূর্তিটা আসলো, কালো মূর্তিটা, এবং তার যে কণ্ঠস্বর সেটা শোনার পর সোহাগ মামার ভিতরে যে সাহসটা ছিল সেটা আসলে পুরোটাই উবে যায় বলা যায়। তো যাই হোক, সোহাগ মামা চিন্তা করে, যাই হোক যে যেটা উনি করেছেন সেটা এতটুকুর মধ্যে, উনি আর জিনিসটাকে আর বেশি বাড়তি কিছু করবেন না বা এটাকে নিয়ে সামনে আগাবেন না আর কি। কিন্তু তিনি আসলে বুঝতে পারেননি তিনি কিসের কপ্পরে পড়ে গিয়েছেন এবং কত বড় ভুলটি তিনি করে ফেলেছিলেন। যাই হোক, ওই যে মহিলাটা তাকে বলেছিল কবরস্থানে গিয়ে একটা মুরগি জবাই দিতে এবং রক্ত ফেলে আসতে, এই কথাটা আসলে সোহাগ মামা করবে তো দূরের কথা, ওনার যে ভয় কাজ করতেছিল সেটার কারণে উনি কবরস্থানে যাবেন সেটাও আর তিনি চিন্তা করতে পারতেছিলেন না। এভাবে 2-3 দিন চলে যায়, উনি আসলে কাজটা করেন না এবং শুক্রবার চলে আসে এবং শুক্রবারও চলে যায় এবং ওই যে মহিলার কথা মতো তিনি কাজটা করার কথা ছিল সেটা করেন না। তো শুক্রবার শেষ হয়ে যখন শনিবার রাত আসে, শনিবার রাতেই সোহাগ মামা ঘুমাচ্ছিলেন, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আর কি নিজের রুমের মধ্যে। এমন সময় তিনি আবার সেই বাড়ি পায়ের শব্দ ওনার রুমের মধ্যে শুনতে পান এবং তিনি আসলে খুব ক্লিয়ারলি ফিল করতে পারেন ওনার রুমের মধ্যে কেউ একজন ঢুকলো এবং কেউ একজন আছে। তো সোহাগ মামা যে লাইট জ্বালাবেন বা আলো জ্বালাবেন সেটা সাহস করতে পারতেছিলেন না, যে ব্যাড থেকে উঠে তিনি কিভাবে লাইটটা জ্বালাবেন আর কি। তো তিনি ব্যাডের মধ্যে শক্ত হয়ে থাকেন। ঠিক অন্ধকারের মধ্যে তখনই সেই ভয়ার্ত কণ্ঠটা বা ভয়ঙ্কর কণ্ঠটা তিনি আবার শুনতে পায়। তিনি শুনেন সেই মহিলা কণ্ঠে আবার বলতেছে, তুই আমাকে ডাকলি কিন্তু তুই তো আমার বোক দিলি না, তুই তো আমার কথা শুনলি না, দেখ তোর কি হয়। এই কথা বলার পর মানে এত বেশি ভয় পেয়ে যায় সোহাগ মামা ওই ব্যাডের মধ্যে কখন আসলে সেন্সলেস হয়ে যায় উনি নিজেও জানেন না। মানে এক সময় উনি ঘুমের মতো করে মানে সেন্সলেস হয়ে যান। তো ওনার জ্ঞান ফিরে মানে ওনার ঘুমের মতো করে বা সেন্সটা ব্যাক করে ভোর রাতের দিকে এবং তিনি উঠে দেখেন ওনার শরীরের মধ্যে প্রচণ্ড টেম্পারেচার চলে এসেছে এবং মানে উনি এক প্রকার কাঁপতেছেন। তো একসময় তিনি মা বাবার কাছে যান এবং বলেন ওনার শরীরে খুব জ্বর এসেছে, কিন্তু তখনও তিনি এই বিষয়গুলো শেয়ার করেননি আর কি এবং পুরো ব্যাপারটা হাইড করেন। তো সোহাগ মামার মা বাবা ওনাকে কিছু ওষুধপত্র খাইয়ে দেন যাতে জ্বরটা কমে যায়, কিন্তু ওনার সেই জ্বর আসলে কোনোভাবেই কমে না। 1 দিন যায়, 2 দিন যায়, এভাবে সপ্তাহ চলে যায়, কোনোভাবেই জ্বর কমতে থাকে না। এরই মধ্যে সোহাগ মামার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে। উনি দিন দিন খুব দ্রুত শুকিয়ে যাচ্ছেন এবং ওনার গায়ের যে কালারটা, উনি কিন্তু খুব ফর্সা একজন লোক ছিলেন, উনি দেখেন ওনার গায়ের রঙটা মানে কালারটা চেঞ্জ হয়ে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। তো এইবার এরকম একটা দেখে মানে পরিবর্তন দেখে সোহাগ মামার মা বাবা তারাও চিন্তার মধ্যে পড়ে যায়, এরকম সাধারণ জ্বরে তো এরকম হওয়ার কোনো কারণ হয় না বা ছেলেটার এই অবস্থা কেন হবে। তো তারাও ডাক্তার দেখায়, ডাক্তাররাও আসলে কোনো কিছু বুঝতে পারে না। তারা বলে জ্বরটা কিন্তু সাধারণ, কিন্তু গায়ের রং কেন পরিবর্তন হচ্ছে, আসলে তারা কোনো কিছু এটার মানে কারণ খুঁজে পাচ্ছেন না। যাই হোক, এক সময় তারা সোহাগ মামাকে চেপে ধরেন যে সে কোনো কিছু করলো কিনা বা তার সাথে কোনো কিছু ঘটেছে কিনা, এবং মা বাবার এরকম ছাপের মধ্যে পড়ে তিনি আসলে পুরো ব্যাপারটা তাদের সাথে শেয়ার করেন এবং তিনি প্রথম থেকেই বলেন তিনি যখন বান্দরবান ঘুরতে গিয়েছিলেন তখন তিনি এই ধরনের তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক এগুলা তিনি শিখতে চেয়েছিলেন।
এবং উনি এই জিনিসগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করেন, তার সাথে এই কাহিনীগুলো ঘটে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মা বাবা তারা আসলে খুব চিন্তায় পড়েছেন এবং তারা বুঝতে পারেন সোহাগ মামা যে কত বড় ভুলটা করে ফেলেছে এবং এটার মাসুল যে কত খারাপ হতে পারে তারা সেটা বুঝতে পারেন। তো তারা দেরি না করে এলাকার নামকরা একজন কামিল ব্যক্তিকে নিয়ে আসেন এবং তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেন। তো তিনি বলেন আসলে এই যে সোহাগ যে কাজটা করলো সেটা আসলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, যেটাই করেন বলেন না কেন, তন্ত্রবিদ্যা, সেটা করার জন্য করেছে এবং এইগুলা কাজগুলা পুরোটাই কুফরি কালাম ছিল এবং যার কারণে সোহাগ মামার কাছে মানে ওই জিনটা বা ওই অপদেবতাটা বর করে এবং সেই কিন্তু এখন সোহাগ মামার এই অবস্থার জন্য দায়ী। তো তিনি মূলত তাকে বলেন, ওই যে সোহাগ মামার মা বাবাকে বলেন যে আমি ব্যাপারটা হয়তো সলভ করতে পারবো না, এটা আসলে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে গিয়েছে, আমাকে হয়তো আরও আগে জানালে আমি চেষ্টা করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে আসলে এটা সলভ করা সম্ভব না। তো তিনি তার সাধ্যমতো কিছু তাবিজ দিয়ে দেন এবং ঘরটাও বন্ধ করে দিয়ে যান, কিন্তু আসলে কোনোভাবে কিছু হচ্ছিল না। এবং এক সময় সোহাগ মামার মা বাবা তারা চিন্তা করেন সেই তান্ত্রিকের কাছে চলে যাবেন যেখানে সোহাগ মামা তন্ত্রবিদ্যা শিখেছিল এবং যার কাছে গিয়েছিল আর কি। তো সোহাগ মামাকে সাথে নিয়ে তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং তার যে ফ্রেন্ড সোহাগ মামার তাদের সাথে যোগাযোগ করে তাদের বাসায় যান, গিয়ে বলেন এরকম এরকম অবস্থা। তারাও দেখেন সোহাগের অবস্থা খুবই খারাপ, মানে শরীর এত ভেঙে গিয়েছে এবং তাকে দেখতে এত কুৎসিত লাগতেছিল, মানে পুরো শরীরটা আসলে কুচকুচে কালো হয়ে গিয়েছিল এবং আসলে খুব খারাপ একটা অবস্থা, মানে মনে হচ্ছিল যে অল্প সময়ের মধ্যে সোহাগ মারা যাবে। যাই হোক, তারা সোহাগের এই অবস্থা থেকে দ্রুত সেই তান্ত্রিকের কাছে চলে যায় এবং তান্ত্রিককে কুলে বলে। তো তান্ত্রিক সোহাগের মা বাবাকে বলে আসলে দেখেন আমি কিন্তু সোহাগকে মানা করেছিলাম, সে যদি না পারে বা এই ধরনের সাহস যদি তার না থাকে তাহলে এগুলা করা উচিত হবে না, এবং তাকে আমি বারবার করে না করেছিলাম এই কাজটা সে যেন কোনোভাবে না করে। যাই হোক, এখন সে যে কাজটা করেছে আসলে তার উপর যে অপদেবতা বা যে জিনটা বর করেছে সেটা খুব খারাপ একটা জিন এবং খুব শক্তিশালী একটা জিন, হয়তো সেটা চেষ্টা করতেছে, মানে তাকে যে নারাজ করা হয়েছে তার কথা যে রাখা হয় নাই সেই জন্য সে চাচ্ছে সোহাগের শরীরের সব রক্ত চুষে খেয়ে ফেলতে এবং তাকে আসলে মূলত মেরে ফেলতে। তো আমি চেষ্টা করব, আপনারা যেহেতু এসেছেন আমি চেষ্টা করব তার সে জিনটাকে ছাড়ানোর জন্য বা তাকে বিদায় করার জন্য আমি চেষ্টা করব রাতের বেলা আজকে বসে একটু আসনে তাকে হাজির করানোর জন্য। তো এই কথা বলে তারা রাতের বেলা আসন বসায় এবং সেই জিনটাকে হাজির করে যেটা সোহাগকে বর করেছিল এবং তাকে বলে যে এরকম কাজ কেন করতেছে। তো জিনটা বলে সে আমাকে ডাকলো কেন, আমাকে যদি ভোগ দিতে না পারে, আমার কথা যদি রাখতে না পারে তাহলে সে কেন আমাকে ডাকলো, আমি তো তার সব রক্তকেই ফেলবো এবং তাকে মানে শেষ না করে আমি যাব না। তো সেই তান্ত্রিক তখন জিনটাকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে তুমি কি ভোগ চাও সেটা আমাকে বলো, আমরা দিব, সমস্যা নেই, কিন্তু তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও, এটা তার মা বাবার অনেক আদরের একটা ছেলে এবং ছেলেটা যে করেছে সেটা আসলে সে না বুঝে করে ফেলেছিল, তুমি ওকে একটু মাফ করে দাও। তো এভাবে অনেক বোঝাবুঝির পরে সে জিনটা এক সময় রাজি হয় এবং সে বলে তাকে একটা পাহাড়ি কালো মহিষ মানে উৎসর্গ করতে হবে, তার নামে বলি দিতে হবে, তাহলেই সে যাবে এবং এর আগে সে কিন্তু কোনোভাবেই যাবে না। তো সোহাগের মা বাবা তারা এক কথায় রাজি হয়ে যায়, তাদের মূলত অত্যবিত্ত ছিল, তারা ভালোই সামর্থ্যবান ছিল, তারা সেই সময়কালে বেশ টাকা পয়সা খরচ করে সে পাহাড়ি কালো মহিষ তারা জোগাড় করে এবং সেটাকে তারা বলি দেয় আর কি সেই জিনটাকে ছাড়ানোর জন্য এবং উৎসর্গ করে। তো এরপর আসলে খুব ড্রামাটিকভাবে বলা যায় বা খুব আশ্চর্যজনকভাবে ওই যে বলি দেওয়ার পর তান্ত্রিক মানে সেই তান্ত্রিক তাদেরকে বলে আপনারা আপনাদের ছেলে নিয়ে চলে যেতে পারেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। এবং তারা বাড়িতে ফিরে আসে এবং অদ্ভুতভাবে আসলে সোহাগ মামা দিন দিন ভালো হয়ে যেতে থাকেন, ওনার স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং শরীরের যে রংটা ছিল সেটা কুচকুচে কালো থেকে আস্তে আস্তে ওনার যে আগের রং ছিল ঠিক সেই রকম উনি আবার ফর্সা হয়ে যান। তো এটা আসলে তাদের ফ্যামিলিতে গোটা বাস্তব একটা অভিজ্ঞতা এবং তন্ময় বলেছেন এটার 100% গ্যারান্টি আছে, আমি চাইলে এটা ভেরিফাই করতে পারি বা আমি যাই হোক আমি ভেরিফাই করতে যাই না, ভৌতিক কখনো কোনো ঘটনা ভেরিফাই করতে যাই না, আমরা সবসময় জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করি। তো আমিও চিন্তা করব বা আমরা চিন্তা করব
আপনারাও এগুলা ভেরিফাই করতে না গিয়ে বা এগুলার সত্যতা যাচাই করতে না গিয়ে জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। যাই হোক, এটাই ছিল তন্ময়ের মামার সাথে গোটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলা যায়। এবং আপনারা অনেকেই বলতেছিলেন কালো জাদু নিয়ে কাহিনী বলতে, কালো জাদু নিয়ে কাহিনী বলতেছে। তো আমি এই কাহিনীটা শেয়ার করলাম। এটা যখন আমার কাছে আসলো, এই কাহিনীটাও মূলত কালো জাদু শিখতে গিয়ে বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে গিয়ে আর কি। তো এই পরিণতি বা এটার যে কত খারাপ পরিণতি আপনারা শুনতে পেলেন। তো সবার কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কেউ কোনো দিন ভুলেও এগুলা প্র্যাকটিস করতে যাবেন না বা কারো উপর করতে যাবেন না, কারণ এগুলা কোনোভাবেই কারো জন্য সুফল বয়ে আনে না। আশা করি আপনারা এই অভিজ্ঞতাটি বা এই ঘটনাটি এনজয় করেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি বিদায় নিব। এটাই ছিল ভৌতিকের আজকের অভিজ্ঞতা বা ঘটনা। পরবর্তী এপিসোডে আমি আবারও চলে আসব নতুন আরেকটা অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি পসিবল হয়, এবং কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেন কেমন লাগলো আপনাদের এবং কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান। তো আপনাদের সবার ভালো কামনা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই নিরাপদে থাকার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করেন, ভৌতিকের সাথে থাকেন, এবং আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।